2024 সালের গণহত্যার বিচার চাই। 24 দিয়ে 71কে আড়াল করা যাবে না, আবার 24 পরবর্তী যে নানা ধরনের অন্যায় অরাজকতা সেটি দিয়ে 24 পূর্ববর্তী যারা অন্যায় অত্যাচার করেছেন তাদেরকে হালাল করবেন, সেটাও সেখানে সম্ভব না। ফলে এই যে সাম্প্রতিক যে পরিস্থিতি, এখানে একটা বিষয় পরিষ্কার যে যুদ্ধাপরাধ ঘটেছে। এখন সেই সময় যার নামে অভিযোগ, জনাব এটিএম আজহারুল ইসলাম, তিনি ছিলেন ছাত্র সংঘের রংপুর জেলার সভাপতি। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, এটি মানুষের কাছে প্রশ্ন। ইতিহাসকে নানাভাবে বিকৃত করা হয়েছে, এটা সত্য। ইতিহাসকে রাজনৈতিকভাবে প্রভাবিত করা হয়েছে, এটা সত্য। কিন্তু আজকে যদি ওই সময় ছাত্র সংঘের সভাপতি যিনি, তিনি কোনোভাবেই, হয়তো তাকে ফাঁসি দেওয়া কি দেওয়া না, এগুলো আসলে প্রশ্নবিদ্ধ আলোচনা। কারণ আমরা বিশ্বাস করি অপরাধের মাত্রা বুঝে শাস্তি দিতে হবে, এবং এটা কে কি ধরনের অপরাধ করেছিলেন 1971 সালে সেটা আসলে যথাযথ তদন্তের মধ্য দিয়ে নিশ্চিত হতে হবে, এবং সেই অনুযায়ী শাস্তি হতে হবে। ঢালাওভাবে সবাইকেই ফাঁসি দিতে হবে, এই যে মানসিকতা, এটা একটা ফ্যাসিবাদী মানসিকতা। এই মানসিকতা থেকে আমরা পরিহার চাই। কিন্তু আমাদের প্রশ্ন যেটা, যে আজকে 1971 সালে তৎকালীন ছাত্র সংঘের যিনি রংপুর জেলার সভাপতি, যিনি আলবদর সহ এই ধরনের সংগঠনগুলো গড়ে তোলার ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছিলেন, এবং যেটা প্রমাণিত দৈনিক সংগ্রাম পত্রিকায় যেগুলো লিখিত ডকুমেন্টস, সেই জায়গা থেকে আজকে তার নামে তিনি ওই সময় পাকিস্তানি গণহত্যাকারীদের সহযোগিতা করেন নাই, এটা কি আসলে বিশ্বাসযোগ্য ব্যাপার? কতটুকু সহযোগিতা করেছেন, কতটুকু করেন নাই? আমি বলবো জামাতে ইসলামীকেই আসলে এটা প্রমাণ করা উচিত যে উনি যে করেন নাই, এবং সেটা যদি তারা না করেন তাইলে তাদের কাছে আমি পাল্টা প্রশ্ন রাখতে চাই যে 2024 সালে যখন গণহত্যা হয়, ঠিক একইভাবে ছাত্রলীগের যে সভাপতি সাদ্দাম হোসেন থেকে শুরু করে সারা বাংলাদেশের যতগুলো সভাপতি আছেন, আপনারা কি তাদেরকে কিভাবে ভবিষ্যতে 50 বছর পরে এসে কিভাবে আপনি তাদেরকে মূল্যায়ন করবেন? তারা কি সরাসরি যে আপনি সাদ্দাম হোসেনের কোনো ভিডিও দেখাতে পারবেন যে এখানে এসে পিস্তল নিয়ে গুলি করছে, কিন্তু তাকে আপনি কি হিসেবে এই গণহত্যার সহযোগী হিসেবে মূল্যায়ন করছেন? হুকুমের আসামি হিসেবে, সহযোগী হিসেবে? এই সময়ে সে বিরোধিতা করছে না, বরঞ্চ সেটাকে উস্কানো দিচ্ছে, এই হত্যাযজ্ঞকে সে পৃষ্ঠপোষকতা করছে এই হিসেবে। তাহলে আজকে এইটা যদি এখনকার আমাদের দৃশ্যমান বাস্তবতা হয়, তা 1971 সালের বাস্তবতায় যারা রাজনৈতিকভাবে গণহত্যা, পাকিস্তানি সেনাবাহিনীর পক্ষ নিয়েছিল, গণহত্যার পুরো যুদ্ধকালীন সময়ে যারা রাজনৈতিকভাবে সেটাকে সহযোগিতা করেছে, তার ন্যূনতম বিরোধিতার কোনো রেকর্ড তাদের নাই, বরঞ্চ তারা শান্তির নামে মুক্তি বাহিনীকে নানাভাবে গ্রেফতার করেছে, তাদেরকে তুলে দেওয়া হয়েছে। এগুলোর ভুরি ভুরি উদাহরণ আমাদের এখানে আছে। সেখানে ছাত্র সংঘের সভাপতি তৎকালীন একটা অঞ্চলের, তার নামে এই অভিযোগগুলোকে প্রমাণ করা, এটার জন্য যে তথ্য প্রমাণ, সেটা নানাভাবে অবশ্যই আমরা মনে করি তথ্য প্রমাণের ভিত্তিতেই তাকে শাস্তি নিশ্চিত করতে হবে। এইবারে রায় নিয়েও বিতর্ক আছে, পূর্বের রায় নিয়েও বিতর্ক আছে, কিন্তু রায় থেকে মুক্ত হওয়া মানেই, রায় দেওয়া মানেই যেমন সে আসলেই সবার চোখে অপরাধী প্রমাণিত হয় না, যদি এখানে বিতর্ক থাকে, এখানে যদি প্রশ্ন থাকে, প্রশ্নবিদ্ধ রায় হয়, বিচারিক প্রক্রিয়া যদি স্বাধীনভাবে না হয়, আবার সুষ্ঠু প্রক্রিয়ায় যদি তাকে নিরপরাধ, তাকে যদি সাজা থেকে মওকুফও করা হয়, তাহলে পারসেপশন কিন্তু বদলায় যায় না, সে সম্পূর্ণরূপে নিরপরাধ প্রমাণিত হয়ে যায় না। ফলে সেই জায়গা থেকে চট্টগ্রাম সহ সারা দেশেই ছাত্রদের একাংশ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এইগুলোর বিরোধিতা করেছেন, তাদের অবস্থানটা তুলে ধরেছেন, তারা বিচার প্রক্রিয়াটাকে একটা সুষ্ঠু প্রক্রিয়ার ভিতরে নিয়ে আসার দাবি তুলেছেন। এখন সেইটা তোলা যদি এখন অপরাধ হয়, সেখানে সে যে কেউ তুলতে পারে, চট্টগ্রামে এরকম তুলেছে। কিন্তু আমরা দেখলাম যে যদি কেউ এটার বিরুদ্ধে থাকে, তারা মিছিল করুক, তারা মিষ্টি বিলাক তাদের কর্মী সহযোদ্ধাদের মধ্যে। আমরা তো দেখলাম গতকালকে শাহবাগে বিশাল বড় সমাবেশ হলো, কেউ কি যে ওই শাহবাগের সমাবেশে বাধা দিয়েছে? নিশ্চয়ই দেয় নাই, বা দিবেও না, আমরা আশাও করবো না কেউ দিবে। তাইলে আগে যেমন কোথায় কোথায় আমরা যখন 13 সালে যখন ওই ধরনের বিচার হয়, তখন আমরা এটার বিরুদ্ধে যখন কথা বলেছি, তখন আমাদেরকে বলা হয়েছে মুক্তিযুদ্ধ বিরোধী, আমাদের বলা হয়েছে বামাতি, এবার বিভিন্ন ট্যাগ দেওয়া হয়েছে। আজকে যখন এটার বিরুদ্ধে আমরা কথা বলছি, তখন আমাদেরকেও শাহবাগী বলে, শাহবাগ বিরোধী ঐক্যের ব্যানার করে সেখানে ভয়াবহভাবে হামলা করা হচ্ছে, ধাওয়া দিয়ে একের পর এক, দফায় দফায়। সেটা রাজশাহীতে, সেটা আপনার চট্টগ্রামের। এবং চট্টগ্রামের পরিস্থিতিটা আপনি ভিডিওতে দেখেছেন ওপেন, যে ব্যক্তি পিছন থেকে লাথি মারলো, আমাদের গণতান্ত্রিক ছাত্র জোটের ভুক্ত একজন সংগঠন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সভাপতি নিশান, তাকে পিছন থেকে একবার লাথি মারা হলো। তারপরে তারই সহযোদ্ধা, তাকে লাথি মারা হলো, রিয়া নাম। এটা কত ধরনের পাশবিক একটা মানসিকতা, একটা নারীর প্রতি, একজন শিক্ষার্থীর প্রতি যে ন্যূনতম শ্রদ্ধাবোধ যে রাখতে পারে না, যার মধ্যে ন্যূনতম সহিষ্ণুতা বোধ থাকে না, সে যে রাজনীতি করে, ওই রাজনীতি যাকে এই ধরনের শিক্ষার্থীকে যারা লালন করে, উভয়ই আসলে দোষী হয়।
আজকে একদিন অতিবাহিত হয়েছে, আমরা গতকালকে দেখলাম যে চট্টগ্রামে ওই ঘটনার পরে যখন কোনো এক অপরাধীকে বা সাসপেক্টকে, অভিযুক্তকে যখন পুলিশ গ্রেপ্তার করে নিল, তখন আমরা দেখলাম যে মব তৈরি করে সেখানে পুলিশের থানা ঘেরাও করা হচ্ছে। তাইলে আজকে সরকার কোথায়? আমরা প্রশ্ন রাখতে চাই, ইন্টারিম কোথায়, প্রশাসন কোথায়? ওই আকাশকে যার নামে অভিযোগ, তাকে আমরা জেনেছি তিনি সাবেক শিবিরের নেতা, তিনি জামাতের চট্টগ্রামের একজন দায়িত্বশীল, তাকে জামাতের বিভিন্ন প্রোগ্রামে একদম ব্যানারের সামনে দেখা গেছে। ফলে এই ধরনের একজন অভিযুক্তকে বিরুদ্ধে যখন এই ধরনের ঘটনা দৃশ্যমান হয়, তারপরেও তাদের কোনো বক্তব্য কি আপনারা শুনেছেন কোথাও? আমরা উল্টো দেখছি তারা এটাকে জাস্টিফাই করছেন, তারা এই সহিংসতাকে নানাভাবে উদযাপন করছেন। আপনারা তাদের বট বাহিনী ফেসবুকে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, বিভিন্ন জায়গায় আপনার কমেন্টে দেখবেন যে তাদের বট বাহিনী কিভাবে পুরো ব্যাপারটাকে উদযাপন করছে, যেমন এটা হালাল, গণহত্যাকারী হালাল, অর্থাৎ তারা এটাকে হালাল করছেন, সহিংসতাকে হালাল করছেন, নারীর উপরে সহিংসতাকে তারা হালাল করছেন। যারা এই হালাল করেছেন, আমরা বলবো যে তারা জুলাইয়ের ওই অভ্যুত্থানের সময় যোদ্ধা ছিলেন না, তারা জুলাইয়ের সুবিধাভোগী। আমাদের হাজারো প্রাণের ত্যাগের বিনিময়ে অর্জিত যে আমাদের যে এই মুক্তি, যেটা শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে আমরা অর্জন করেছি, সেই মুক্তিটা আজকে আবারও ব্যাহত হবার পথে।